পাইথনের প্রথম বেসিক একটা ফাংশন হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশন, যেটা দ্বারা আমরা কোনো কিছুকে প্রিন্ট করার কাজে ব্যবহার করি। কোনো একটা ভেরিয়েবলকে প্রিন্ট করা, কোনো একটা সেন্টেন্সকে প্রিন্ট করা, যে কোনো কিছুকে প্রিন্ট করে দেখতে চাইলে আমরা প্রিন্ট ফাংশনটা ব্যবহার করি। এই প্রিন্ট ফাংশনটার পিটা সবসময় ছোটো হাতের হওয়ার কথা, কিন্তু আমি এখানে বলে পিটা বড় হাতে দেওয়ার কারণে এখানে নেম এরর আসতেছে। তাহলে এটাকে বলা হয় কেস সেন্সিটিভ। কোনো এখানে যেটা যেভাবে আসে ওইভাবে লিখতে হবে, ঠিক আছে। এখন পাইথনের আমরা ডাটা টাইপে যদি দেখি, পাইথনে চার ধরনের ডাটা টাইপ নর্মালি থাকে। ডাটা স্ট্রাকচার, পাইথনের ডাটা স্ট্রাকচারের মধ্যে যদি আমরা দেখি তাহলে হচ্ছে লিস্ট, টাপল, সেট, স্ট্রিং এবং ডকুমেন্ট ডিকশনারি আছে। তো এখানের ভিতরে এই যে আমি ডাবল কোটেশনের ভিতরে কোনো শব্দ যদি লিখি সেটাকে বলা হয় স্ট্রিং, ঠিক আছে। স্ট্রিং লিখার নিয়ম হচ্ছে সেটাকে সবসময় ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। তাহলে আমি প্রিন্ট ফাংশন দ্বারা যদি হ্যালো ওয়ার্ডটাকে প্রিন্ট করি তাহলে এখানে হ্যালো ওয়ার্ডটা দেখা যাচ্ছে। এখন আমি যদি এই হ্যালো ওয়ার্ডটাকে ডাবল কোটেশনের মধ্যে না রাখি তাহলে কিন্তু এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে, কারণ হ্যালো ওয়ার্ডটা কোনো শব্দ, এটা হচ্ছে একটা শব্দ মানে স্ট্রিং, কিন্তু এটা আমি স্ট্রিং এর আকারে এখানে প্রকাশ করি না। পাইথন কিন্তু সেটাকে স্ট্রিং আকারে ধরবে, কিন্তু সেটাকে এখন চিনতেছে না। আমি যদি ঠিক এই জিনিসটাকে যদি ডাবল কোটেশনের মধ্যে রাখি সে কিন্তু ঠিকই কোনো এরর দিচ্ছে না। তারপরে হচ্ছে আমি যদি কোনো একটা ইন্টিজারকে প্রিন্ট করতে চাই তাহলে ইন্টিজার প্রিন্ট করার বা ইন্টিজার লিখার নিয়ম হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে না। এক্ষেত্রে প্রিন্ট 5, তার মানে সে ডাবল কোটেশনের মধ্যে নাই, আমার কোনো সমস্যা নেই যেহেতু সেটা ইন্টিজার। একইভাবে ফ্লোট হয়, এখানে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে না। তারপর আরেকটা ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে বুলিয়ান। আমি যদি বুলিয়ান প্রিন্ট করি, প্রিন্ট বুলিয়ান হচ্ছে ট্রু এবং ফলস, TRUE, ট্রু তাহলে ট্রু, ঠিক আছে। এখানে বুলিয়ানের ট্রুতে টিটা বড় হাতে হবে, আর আমি যদি ফলস লিখি বুলিয়ানের ফলসের পিটা বড় হাতের হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে পাইথনের একদম শুরুর জিনিস, যা কয়েকটা বলার জিনিস। এখন আমরা যদি পাইথনের কয়েকটা বেসিক সাইন যেগুলো ইউজ আমাদের অনেক বেশি পরিমাণে হবে এগুলো যদি একটু দেখি। প্লাস, নর্মালি আমরা প্লাস দ্বারা যে কোনো কিছু যোগ করার জন্য ব্যবহার করি, এখানেও প্লাসও হচ্ছে যোগের ক্ষেত্রে ব্যবহার হবে। মাইনাস আমরা বিয়োগের জন্য ব্যবহার করি, এখানেও বিয়োগের জন্য ব্যবহার হবে। আর এখানে আমরা যে মাল্টিপ্লিকেশন চিহ্ন বা গুণ চিহ্ন ব্যবহার করি, এখানে গুণ চিহ্নের অবস্থানে স্টার চিহ্নটা ব্যবহার হয়। তো আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি। এখানে প্রিন্ট ফাংশন দ্বারা আমি 5 এবং 6কে প্রিন্ট করে দেখতে বলতেছি। 5 এবং 6কে যোগ করলে কত হবে? 5 এবং 6কে যোগ করলে 11 হবে, ঠিক একই। আমাদের রেজাল্ট আসছে কত? 11। আর এখানে আমি 5 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। তার মানে আমি এখানে প্লাস চিহ্ন দ্বারা যোগ বোঝাচ্ছে পাইথনে, আর এখানে এই যে মাইনাস চিহ্নটা দ্বারা বিয়োগে বোঝাচ্ছে। এখানে 4 5 20, এখানে স্টার চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে 4 এবং 5-এর মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। 4 5 20, এটাও ঠিক আছে। আর এখানে ভাগ চিহ্নটা হচ্ছে স্ল্যাশ, ভাগের জায়গায় কি ব্যবহার হয়? স্ল্যাশ, এ স্ল্যাশ এটা, ঠিক আছে, এটা। আর হচ্ছে এটা হচ্ছে মডুলাস। মডুলাস মানে হচ্ছে আমরা যখন দুইটা সংখ্যাকে ভাগ করি, ভাগ শেষ থাকে, যেমন কি 5কে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের ভাগ শেষ থাকে কত? 1। এই মডুলাস পার্সেন্টেজ চিহ্নটা দ্বারা সাধারণত এখানে মডুলাস বোঝানো হয়, যাতে রিমাইন্ডার অবশিষ্ট ভাগশেষ অংশটা সে আমাকে দেখাবে। তারপরে হচ্ছে ডাবল স্টার মানে হচ্ছে আমরা স্কয়ার বুঝাই, মানে হচ্ছে কোনো কিছুকে স্কয়ার কিউব করার জন্য আমরা ডাবল স্টারটা ব্যবহার করে থাকি। যেমন কি আমি এখানে যদি লিখি 3 কিউব, তার মানে হচ্ছে 27, ঠিক আছে। এটাকে এক্সপোনেনশিয়াল, ডাবল স্টার মানে বলা হয় যে এক্সপোনেনশিয়াল। তারপরে আমাদের এখানে আরো কিছু লজিক্যাল অপারেটর আছে, লজিক্যাল সাইন আছে, যেমন কি গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, আর গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল এবং ইকুয়াল সাইন, ঠিক আছে। ইকুয়াল সাইনের ক্ষেত্রে এখানে আমরা সাধারণত সমান ব্যবহার করি, যেটা এখানে ডাবল ইকুয়ালটা ব্যবহার করা হয় কোনো কিছু সমান বোঝানোর জন্য। আর নট ইকুয়াল সাইন, ঠিক আছে, নট ইকুয়াল সাইন হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, এবং একটা সমান যদি ব্যবহার করা হয় সেটাকে নট ইকুয়াল সাইন বলা হয়। এর বাইরেও আমাদের আরেকটা সাইন এখানে লেখা হয় না, সেটা আচ্ছা আমি এগুলো একটু দেখাই।
গ্রেটার দেন 5 গ্রেটার দেন 4। এখন 5 গ্রেটার দেন 4, 5 তো হচ্ছে 4-এর থেকে বড়, হ্যাঁ ট্রু। এটা হচ্ছে আমাদের রেজাল্টটা হচ্ছে সত্য যদি হয় তাহলে সে আমাদের আউটপুট দিবে ট্রু। ট্রু মানে হচ্ছে এখানে যদি আমাদের প্রিন্ট করার মতো কিছু নেই, লজিকটা সবসময় হচ্ছে আমাদের বুলিয়ান আউটপুট দিবে। যে কোনো লজিকে আমাদের পাইথনে বুলিয়ান আউটপুট দিবে, তাহলে বুলিয়ান আউটপুট হচ্ছে যদি সত্যি হয় তাহলে ট্রু। ট্রু নর্মালি হচ্ছে 1 আর ফলস নর্মালি হচ্ছে 0। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এখন আমরা প্রিন্ট 5 লেস দেন 4, তাহলে এই লজিকটা মিথ্যা, তাহলে ফলস। এখন লেস দেন ইকুয়াল 5 লেস দেন ইকুয়াল 5, হ্যাঁ ট্রু, ঠিক আছে। 5 লেস দেন ইকুয়াল 3, ফলস। আমাদের লজিকটা ভুল, তখন আমাদের ফলস দেখাবে। এর বাইরেও আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে আমি যদি প্রিন্ট করি, সেটা 5/2, তাহলে আমাকে এখানে প্রিন্ট করতে হচ্ছে কত 2। এটা দ্বারা বোঝায় হচ্ছে ইন্টিজার ভাগফল। মানে আমি যদি 5/2 লিখতাম তাহলে আমার আনসার আসছে কত 2.5। এটা হচ্ছে ফ্লোট ভাগফল, ঠিক আছে। আমি যদি ইন্টিজার ভাগফল দেখতে চাই, কোনো ফ্লোট যদি না রাখতে চাই সেটাকে, তাহলে হচ্ছে আমার ডাবল স্ল্যাশটা ব্যবহার করতে হবে। এটাও খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো আমাদের ব্যবহার হয় অনেক বেশি পরিমাণে। এরপর যদি আমরা ভেরিয়েবলের দিকে যাই, পাইথনে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল লেখার নির্দিষ্ট একটা নিয়ম থাকে, যে এইভাবে লিখতে হবে, অন্য কোনোভাবে লিখলে সেটা এরর আসবে। পাইথনও ঠিক একই নিয়মে আছে, যে ভেরিয়েবল লেখার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। তবে নিয়মগুলো তেমন একটা কঠিন না, তো জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখলে হবে। সেটা হচ্ছে ভেরিয়েবল কখনো ইন্টিজার হইতে পারবে না, শুধু ইন্টিজার কখনো ভেরিয়েবল হইতে পারবে না। যেমন কি আমি এখানে, আচ্ছা ভেরিয়েবল নিয়মটা হচ্ছে কি, ধরুন আমি এখানে নেম লিখলাম, নেম ইজ ইকুয়াল টু, তাহলে আমি যদি আমার নামটা লিখি UMAYD, তাহলে এটা হচ্ছে একটা ভেরিয়েবল নেম, আর ভেরিয়েবলের মান হচ্ছে আমার এই স্ট্রিংটা। তার মানে হচ্ছে পাইথনে ক্ষেত্রে হবে কি, আমার ব্যাকএন্ডে একটা স্টোরেজ, আমার জন্য স্টোরেজ একটা নির্দিষ্ট একটা স্টোরেজ রাখা হবে, যে স্টোরেজের নাম হবে নেম, এবং সেখানে এই উমাইট নামক ভ্যালুটা কি করা হবে, ওইখানে রাখা হবে, ওইখানে স্টোর করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভেরিয়েবলের কাজ। আমি যতবারে নতুন নতুন ভেরিয়েবল ক্রিয়েট করবো, তার ব্যাকএন্ডে তার জন্য একটা নির্দিষ্ট স্টোরেজ হবে, এবং এই স্টোরেজের নামটা হবে যে উমাইট, বা নেমটা বা যে ভেরিয়েবলের নামটা দিব ওইটা, এবং ওইখানের মধ্যে আমি যে ভ্যালুটা দিব ওইটা ওইখানে স্টোর হয়ে থাকবে। এটাই হচ্ছে ভেরিয়েবলের কাজ। এখন ভেরিয়েবলটা লেখার যে নিয়মগুলো আছে, তার ভিতরে প্রথম নিয়মটা হচ্ছে কি, এখানে কি হইতে পারবে না, ইন্টিজার হইতে পারবে না। ইন্টিজার যদি হয় সেটাকে সিনট্যাক্স এরর দেখাবে। সেকেন্ড, ইন্টিজার দিয়ে শুরু হইতে পারবে না। আমরা সবসময় হচ্ছে স্ট্রিং দ্বারা ভেরিয়েবলটাকে প্রকাশ করার চেষ্টা করি, এবং নাম্বারও থাকতে পারে, মানে ইন্টিজার নাম্বার বা ফ্লোট নাম্বারও থাকতে পারে, কোনো সমস্যা নাই। তবে ইন্টিজার দিয়ে শুরু হইতে পারবে না, ইন্টিজার পরে থাকতে পারবে। যেমন কি এখানে নেম ওয়ানের ক্ষেত্রে আমি যদি এটা লেখা আছে পাশে ভ্যালিড, আমি যদি এটা রান করি তাহলে আমাদের এখানে কোনো এরর দেখাচ্ছে না। আবার এখানে এই সাইনটা দ্বারাও শুরু হইতে পারবে, কোনো সমস্যা নাই। এই সাইনটা থাকতেও পারবে, আগেও থাকতে পারবে, পরেও থাকতে পারবে। কিন্তু নিয়ম হচ্ছে কি, কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না। স্পেশাল ক্যারেক্টার হচ্ছে কোনগুলা, পার্সেন্টেজ চিহ্ন, ডলার চিহ্ন, হ্যাশ চিহ্ন, @ চিহ্ন, এগুলা কোনো আগে বা পরে কোথাও থাকতে পারবে না। এটাগুলো থাকলে সবসময় এরর দেখাবে। ঠিক আছে, এই কয়েকটা নিয়ম অ্যাভয়েড করলে যে কোনোভাবে আমরা কি লিখতে পারবো, ভেরিয়েবল লিখতে পারবো। যেমন কি আমি কয়েকটা এক্সাম্পল দিই এখানে। যেমন কি আমরা নেম মনে করলাম আমরা, আচ্ছা সমস্যা, আমার নামটাই লিখি উমাইট। ঠিক আছে, সেভাবে লেখা যাবে। একটা নিয়ম, এটা ভ্যালিড। 2 নম্বর নিয়ম, আমি চাইলে এখানে ওয়ানটা পরে দিতে পারবো, মানে ইন্টিজার যদি ব্যবহার করি সেটাকে আমি পরে দিতে পারবো, 2টা। 3 নম্বর নিয়ম, আমি যদি এখানে সামনে এই চিহ্নটা ব্যবহার করি বা 1ও দিই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট কি করতে পারবো না, এইটাতে আমি @ও ব্যবহার করতে পারবো না। এই যে আমার এখানে ইনভ্যালিড সিনট্যাক্স। ঠিক আছে, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। তাহলে উপরের এই একটা নিয়ম, 2টা নিয়ম, 3টা নিয়ম, এই 3টা নিয়মে যে কোনো একটা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। এখন এখানে কয়েকটা ভেরিয়েবল প্রকাশ করা হয়েছে, আর্ন 200, কস্ট 400, সেভিংস
300। তো মনে করলাম আমরা একজনের ইনকাম 200 টাকা এবং তার মান্থলি কস্ট হচ্ছে 400 টাকা এবং সেভিংস হচ্ছে 300 টাকা, ঠিক আছে। তো এখন আমি এই ভেরিয়েবলগুলো, তো আমি ভেরিয়েবলের নামটা লিখলাম, একটা স্টোরেজ আমার জন্য খালি করলাম বা একটা নির্দিষ্ট এক্সপ্রেশন নাম ঘোষণা করলাম, ওইখানে আমি 200 এটা কি করে রাখলাম, স্টোর করে রাখলাম। এখন এটাকে আমি দেখবো কীভাবে, ভবিষ্যতের জন্য এটাকে আমি কাজে লাগাবো কীভাবে, সেটা হচ্ছে আমার এই ভেরিয়েবলের নাম ধরে কল করলে আমার এটা আমি দেখতে পাবো। যেমন কি প্রিন্ট ভেরিয়েবলের নাম আর্ন, তাহলে আমি এই এখানের ভিতরে স্টোরে কি আছে 200, ওই 200 টাকা সে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক একইভাবে কস্টের ক্ষেত্রে ঠিক সেম। ভেরিয়েবলের সুবিধা হচ্ছে কি, আমি যদি কোনো কিছুকে একবার একটা নির্দিষ্ট স্টোরেজে নির্দিষ্ট একটা নাম দিয়ে সেভ করে রাখি, সেটা আমি পরবর্তীতে যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ভেরিয়েবলের প্রধান সুবিধা। যেমন আমি যদি প্রিন্ট, এখানে আমি কস্ট এবং আর্ন, কস্ট এবং সেভিংস, আমার টোটাল সেভিংস এবং কস্ট মিলে কত টাকা খরচ হচ্ছে বা কত টাকা যাচ্ছে কস্ট এবং সেভিংসের মধ্যে, সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি যদি এই দুটোকে যোগ করি, তাহলে কস্ট প্লাস সেভিংস, তার মানে হচ্ছে এখানে ব্যাক এন্ডে যোগ হবে কত 40 প্লাস 30, আমার ফলাফল কত 70, ঠিক আছে। আমি এগুলো হচ্ছে আমার নির্দিষ্ট পজিশনের নাম ধরে কল করতেছি, ওই পজিশনে যে আছে ব্যাক এন্ডে তার ক্যালকুলেশন হবে। এখানে কস্ট প্লাস সেভিংস মানে এটা না যে কস্ট এবং কস্টের যে স্ট্রিংটা এবং সেভিংসের যে স্ট্রিংটা ওইটা যোগ হবে, এটা বিষয়টা এরকম না। এখানে কস্টের পিছনে যে সংখ্যাটা স্টোর করা আছে এবং সেভিংসের পিছনে যে সংখ্যাটা স্টোর আছে তাদের দুইজনের ভিতরে যোগ হবে, যোগ হয়ে ফলাফল হচ্ছে কত 70। এখন আমি যদি একটা জিনিস দেখতে চাই, এখানে যদি বুলিয়ান অপারেশন চালাইতে চাই, তাহলে আমি তাও করতে পারবো, মানে লজিক্যাল অপারেশন। আমি দেখতে চাচ্ছি আর্ন এবং কস্ট কি সমান, তাহলে আমি যদি আর্ন ইজ ইকুয়াল টু কস্ট, ঠিক আছে, দিলাম, প্রিন্ট করার চেষ্টা, মানে লজিকটা খাটানোর চেষ্টা করলাম, দেখা যায় ফলস, তার মানে হচ্ছে আমার লজিকটা ভুল, মানে এখানে আর্ন এবং কস্ট কি নয়, সমান নয়। এরকম আমরা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। যেমন কি আমি আরও কয়েকটা যদি এক্সাম্পল দিই, প্রিন্ট ফাংশনটা সবসময় ব্যবহার করার দরকারও নেই, যে এখানে আমি আর্ন মাইনাস সেভিংস মানে কস্ট, আমার কত টাকা থাকে কস্ট যাওয়ার পরে, যদি বা এখানে কত টাকা থাকে 160 টাকা থাকে, আমি মাইনাস অপারেশনটা এখানে ইউজ করলাম। দেন আমি চাইলে এখানে ভাগও করতে পারি কস্ট, ঠিক আছে, যদিও বা এটা লজিক নাই, তাও এখানে করা যাবে। হ্যাঁ, যে কোনো কিছু আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে যে কোনো ধরনের অপারেশন করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আমরা নেক্সট টপিক হচ্ছে ভেরিয়েবল টাইপ। আমাদের কয় টাইপের ভেরিয়েবল আছে। ভেরিয়েবল পাইথনে সাধারণত আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে 3 টাইপের ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্টিজার, সেকেন্ড হচ্ছে ফ্লোট, আর 3 নম্বর হচ্ছে বুলিয়ান। তো ইন্টিজারকে পাইথনে INT দ্বারা প্রকাশ করা হয় এবং ফ্লোটিংকে আমরা ফ্লোট দ্বারা প্রকাশ করা হয় এবং বুলিয়ানকে BWL দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এখন আমি এখানে ভেরিয়েবল 1 হচ্ছে একটা ইন্টিজার, ভেরিয়েবল 2 হচ্ছে একটা ফ্লোট এবং ভেরিয়েবল 3 হচ্ছে আমার ট্রু মানে হচ্ছে বুলিয়ান অপারেশন, ঠিক আছে। বুলিয়ানের ট্রু এবং ফলস থাকবে, ফ্লোটে যে কোনো কিছু থাকতে পারবে এবং ইন্টিজারে তো কোনো ফ্লোট ভ্যালু থাকতে পারে না, কোনো ফ্র্যাকশন ভ্যালু থাকতে পারে না। এর বাইরেও আছে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, যদি এটা লেখা হয়নি, স্ট্রিংও সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার হয় ভেরিয়েবল টাইপের ভিতরে, str স্ট্রিং। এখন আমি কোনো একটা ভেরিয়েবল কোন টাইপে স্টোর আছে সেটা দেখার জন্য আমরা টাইপ ফাংশনটাকে ব্যবহার করতে পারবো। টাইপ ফাংশনটা, এখন আমি যদি টাইপ ফাংশনটা ভেরিয়েবল 3টা কোন টাইপ সেটা যদি দেখতে চাই, টাইপ এবং ভেরিয়েবল 3, আমার আনসার হচ্ছে কি বুলিয়ান, BWL বুলিয়ান। আমি একইভাবে টাইপ 45, ঠিক আছে, 45 এটা হচ্ছে কোন টাইপের, সেটা হচ্ছে INT ইন্টিজার। একইভাবে আমি একটা ফ্লোটের টাইপ দেখতে চাইলে সেটাও দেখতে পাবো। একইভাবে যদি আমি দেখি আরেকটা নতুন টাইপ, ডাটা টাইপ, যেটা এখানে লেখা হয় না, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ, যেমন কি এখানে CSNLP STR, ঠিক আছে, এটাও একটা ডাটা টাইপ, ঠিক আছে। এরকম আরও অনেকগুলো ডাটা টাইপ আছে, তার ভিতরে এই 4টাই সবচেয়ে বেশি পরিমাণে আমাদের কাজে লাগবে। এরপর হচ্ছে আমাদের এখানে অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের ভেরিয়েবলটাকে কনভার্ট করার দরকার হয়। নিচে একটা এক্সাম্পলও আছে।
কিভাবে আমরা কনভার্টটা করব সেটা হচ্ছে আমরা যে ডাটা টাইপে থাকুক না কেন ওইটাকে আমি যে ডাটা টাইপে কনভার্ট করতে চাইবো সামনে শুধু সেটা লিখলে হবে। যেমন আমি যদি বলি টু, টু হচ্ছে একটা স্ট্রিং, সরি ইন্টিজার। এখন আমি চাচ্ছি সেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে, আমি জাস্ট str, কারণ হচ্ছে পাইথন স্ট্রিং মানে str দ্বারা স্ট্রিং বোঝানো হয়। str যদি বলি সেটা হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেছে, এই যে সামনে ডাবল কোটেশন চলে আসছে, কারণ সেটা এখন স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি টাইপটা দেখার চেষ্টা করি type টাইপ str2, তাহলে আমাকে অবশ্যই সেই str দেখাবে, এই যে স্ট্রিং। ঠিক আছে, এভাবে আমি যে কোনো কিছুকে তার ভেরিয়েবলের টাইপটা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে টাইপ 2.0, তার মানে এটা অবশ্যই ফ্লোট। ঠিক আছে, তাহলে আমি এই ফ্লোটটাকে যদি এখন আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে আমি কি করতে হবে, জাস্ট int লিখতে হবে, আর int এর মধ্যে 2.0 পাস করলে আমার সেটা ইন্টিজার হয়ে যাবে। এই যে 2.0 হয়ে গেছে, 2 হয়ে গেছে 2.0। এখন আমি যদি টাইপটা একটু দেখি type টাইপ, তাহলে int ইন্টিজার। ঠিক আছে, একইভাবে হচ্ছে যে কোনো কিছু। এখন আসলে এখানে একটা নিচে একটা ইউজ আছে, এখানে এই ইউজটা একটু দেখলে বোঝা যাবে যে কেন এই জিনিসটা দরকার হয়। যদিও এটা অনেক কাজেই দরকার হয়, এটা একটা ছোট একটা ইউজ, জাস্ট প্রিন্ট ফাংশনের জন্য। আমরা যখন কোনো কিছু প্লাস দিয়ে দিয়ে প্রিন্ট করি তখন হচ্ছে নর্মালি স্ট্রিং এবং ইন্টিজার প্লাস দ্বারা প্রিন্ট করা যায় না, মানে প্লাস দ্বারা যোগ করা যায় না। যেহেতু যোগ হয় না, এখানে বেসিক্যালি হচ্ছে স্ট্রিংয়ের যে মাল্টিপ্লিকেশন মেথড আছে ওইটাই ব্যবহার করা হয়। তো স্ট্রিং মাল্টিপ্লিকেশন হচ্ছে স্ট্রিং সবগুলো যোগ হবে সিরিয়াল বা একটার পর একটা, কিন্তু স্ট্রিংয়ের সাথে আমার এখানে নর্মালি ইন্টিজার কি হবে না, যোগ হবে না। যেমন আমি যদি এটা প্রিন্ট করতে চাই, এই যে দেখো টাইপ এরর দেখাচ্ছে। এখন এই ইন্টিজারটাকে আমাকে কি করতে হবে, স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। এই জন্য আমি ডাবল কোটেশন দিয়ে কনভার্ট করতে পারি, কোনো সমস্যা নেই। আবার আরেকটা আমরা মেথড আছে, সেটা ফাংশন আছে, সেটা হচ্ছে str দিয়েও আমরা কি করতে পারবো, সেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবো। এই হচ্ছে আমাদের পাইথনের বেসিক, এই কয়েকটা বেসিক মোটামুটি জানলে হবে। এরপরে আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে লিস্ট সম্পর্কে দেখব, এবং তারপরে আস্তে আস্তে টাপল, সেট, স্ট্রিং এবং ডিকশনারি এগুলো সম্পর্কে দেখব আস্তে আস্তে। এখন হচ্ছে আমাদের এই ক্লাস লেকচারগুলো কোথায় পাওয়া যাবে সেটা বলে দিই, দেন আমি ক্লাস শেষ করে দিব, যেহেতু আমাদের সেশন হচ্ছে প্রত্যেকদিন আধা ঘন্টা করে। আমার হচ্ছে github.abumahi আমার গিটহাব চ্যানেল আছে, এখানে কম্পিটিশনাল স্ট্যাটিস্টিক্স এন্ড এনএলপি ল্যাব আছে। এইখানের ভিতরে আমাদের প্রত্যেকটা ক্লাস লেকচার হচ্ছে আপলোড দেওয়া হবে। এখানে পাইথনের এখানে যা আছে এগুলো, বাকিগুলো আস্তে আস্তে এখানে প্র্যাকটিস সেশন আছে কিছু, এগুলো এখান থেকে প্র্যাকটিস করা যাবে। তারপরে এখানে হচ্ছে আস্তে এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা অ্যাসাইনমেন্ট আছে। তারপরে এই ডিএসএ গুলো আস্তে আস্তে আপলোড করা হবে সব কিছু। এখানে বিভিন্ন লিড কোডের প্রবলেমগুলো আস্তে আস্তে আপলোড করা হবে। এখানে আমাদের সব কিছু মেটেরিয়ালস পাওয়া যাবে। ঠিক আছে।